স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের নির্বাচনী জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হন। ভাঙচুর করা হয় অন্তত 16টি বাস ও মাইক্রোবাস। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজার সহ বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেএসডির রামগতি উপজেলা শাখা সাধারণ সম্পাদক জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ABM আশরাফুদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হবে 10 ডিসেম্বর। একই দিন দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে জামায়াত অভিযোগ করেছে, নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার আগ মুহূর্তে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময়ও। এমন অবস্থায় শেষ মুহূর্তে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সাথে সাক্ষাৎ করে জামায়াত ইসলামের 6 সদস্যের প্রতিনিধি দল। ইসির সাথে প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। এখনও একটি দলের ওপর অন্য দল আক্রমণ করছে। নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা না থাকলেও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ তাদের। আইনশৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরে ইসি সচিব জানান, আগামী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এই জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। জানা গেছে, বুধবার দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। আর যেদিন বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির প্রার্থী ঘোষণার পর দলীয় কোন্দল প্রকাশে চলে আসায় রাজশাহী 3 আসনের নির্বাচনী হাওয়া দিন দিন উত্তপ্ত হচ্ছে। তবে প্রচারণায় স্বস্তিতে আছে জামায়াতে ইসলাম। স্থানীয় ভোটাররা বলছেন, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিলে জমে উঠবে এই আসনের নির্বাচন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠে পবা ও মোহনপুর এই 2 উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 3 আসনটি দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি অর্থনৈতিক অঞ্চল। কৃষি নির্ভর এ আসনের ভোটারদের বড় অংশই কৃষির সাথে নানাভাবে সম্পৃক্ত। এ কারণে এ আসনের ভোটারদের দৃষ্টি কৃষিজ পণ্যের বাজার স্থিতিশীলতার দিকে। আমরা তো অনেক কিছুই দেখেছি, অনেক সরকারকেই দেখেছি। এবার আমরা একটু পরিবর্তন হিসাবে আমরা দেখতে চাচ্ছি। নতুন বছরে নতুন কিছু আমরা চাচ্ছি, যাতে আমাদের কৃষকের জন্য ভালো কিছু আনতে পারে, সেরকম ব্যক্তি আমাদের প্রয়োজন। যারা উন্নয়ন করবে রাস্তাঘাটের, আর যেটা ভালোভাবে চালাবে দেশ, এদেরকে ভোট দেওয়া লাগবে। আমাদের সুবিধার জন্য কাজ করবে, আরও নারী আছে তাদের জন্য সুবিধার জন্য কাজ করবে। যতগুলো নারী আছে তাদের জন্য বেকার অবস্থায় বসে না থাকে, এরকম অবস্থায় যদি কাজ করতে পারে আমরা তাদেরকে ভোট দেবো। সৎ, যোগ্য এবং নির্ভীক, যে ভয়হীন, বাধাহীনভাবে সমাজের উন্নয়ন করবে, তাকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করব।
রাজশাহী ৩ আসনটি একসময় বিএনপির শক্ত ঘাঁটি হলেও ২০০৮ সালের পর থেকেই আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির দখল ফিরে পেতে চায় বিএনপি। তবে বাদ সাধে বিএনপির মনোনয়ন। প্রকাশ্যে চলে আসে স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের ক্ষোভ। এরই মধ্যে দলের এক অংশ সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন। তাদের অনেক দিনের যেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত একটা বিষয় যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী যে তারা আমার সাথে আছে। আমাদের কৃষক যারা তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেটার দিকে ভ্রুক্ষেপ রাখা। পাশাপাশি হচ্ছে অবকাঠামো উন্নয়ন, আরও অনেক কিছু আছে। শিক্ষার মান, গুণগত মান বৃদ্ধি করা, আর আমাদের মায়েদের বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড, এই সমস্ত আমার চেতনার মধ্যে আছে। আমি অনেকদিন থেকে এগুলো নিয়ে কাজ করি। আনুষ্ঠানিক নির্বাচনী জোট ঘোষণা না হলেও এবার পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। প্রভাবম্বরের লোক জামাতকে ভোট দিয়ে দাঁড়িপাল্লার জন্য ভোট দিয়ে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছে। 70% ভোট পাবে মোহনপুরে জামাত ইসলাম। কৃষি ভিত্তিক একটি এপিজোড করতে চাই, যেখানে এই এপিজোড করতে পারি। রাজশাহীর আম প্রসেসিং করা হবে, সেখানে অন্যান্য কৃষিপণ্য সেখানে প্রসেসিং করা হবে, সেখানে অনেক বেকার যুবক এবং নারীদের কর্মসংস্থান হবে। অপরদিকে এইসব কৃষকরা এ লাভবান হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এনসিপি, খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দল এখনও এই আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেননি। বিগত 54 বছরে যে কাজগুলো হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 5 বছরে সেই কাজগুলো করিয়ে জনগণকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে 100তে 100 ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি হবে না, যা বাজেট হবে কাজ তা হবে। যদি পয়সা বেশি যায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাবে ইনশাআল্লাহ। স্থানীয় ভোটাররা মনে করছেন আসন্ন নির্বাচনে এই আসনটির নতুন ভোটাররা জয় পরাজয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এবারে বিজয়ের মাসের খবর। 1971 সালে 4 ডিসেম্বর সব দিক দিয়ে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে মিত্রবাহিনী। 71-এর এই দিনে সকালবেলা ঢাকায় হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর থেকে প্রথমবারের মতো জেনারেল নিয়াজি স্বীকার করেন যে পরিস্থিতি খুবই সংকটপূর্ণ। একটি সংকেত বাণীও পাঠানো হয় রাওয়ালপিন্ডিতে, কিন্তু মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এ সময় পাকিস্তানকে সহযোগিতার পদক্ষেপ নেয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তার 7ম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা হতে আদেশ দেন। উদ্দেশ্য মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দেয়া, তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। এদিন শত্রুমুক্ত হয় দাউদকান্দি, গাইবান্ধা, কপিলমুনি, ত্রিশাল, নকলা, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, পাইকগাছা, কুমারখালী, শ্রীপুর, অভয়নগর, পূর্বধলা, চট্টগ্রামের নাজিরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চল। দাউদকান্দি শত্রুমুক্ত হওয়ার মধ্য দিয়ে মূলত মেঘনার সম্পূর্ণ পূর্বাঞ্চল মুক্তিবাহিনীর দখলে আসে। শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তরের জনপদে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় তাপমাত্রা পরিমাপ করা হয় 10.4 ডিগ্রি সেলসিয়াসে। প্রায় একই চিত্র দিনাজপুরে। কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া, পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা নওগাঁর তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয়ের পর কুয়াশা কেটে গেলেও শীতের তীব্রতা থাকছে। এমন অবস্থায় বিভিন্ন জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি তেল আভিভের। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত বলে জানায় ইসরায়েলি বাহিনী। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করা হতো। 2024 সালের 27 নভেম্বর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিভিন্ন সময় বৈরুতে অসংখ্যবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হন।
জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 30 জন আহত হয়েছেন। এর প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2000-এর বেশি ঘরবাড়ি। সাগরের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া দপ্তর। বিপদের সময়সীমা কেটে যাওয়ায় হোক্কাইডো, আইওয়াতে এবং আওমোরির কিছু অংশে সুনামি সতর্কতা তুলে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সোমবার স্থানীয় সময় রাত 11:15টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তরাঞ্চল। ভূমিকম্পের উৎপত্তিস্থল আওমোরি উপকূল থেকে 80 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে। এবার খেলার খবর। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপে 2026 সালের আসর, যেখানে প্রথমবারের মতো খেলবে 48টি দল। নতুন আঙ্গিকে হতে যাওয়া এই বিশ্বকাপে আসছে নতুন নিয়মও। গর্বের কথা বিবেচনা করে বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, উত্তর আমেরিকা অঞ্চলে বিশ্বকাপের সময় আবহাওয়া বেশ উষ্ণ থাকবে। এমনকি এটাই হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম আসর। তবে আবহাওয়া যেমনই হোক না কেন, সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময় দেয়া হবে পানির বিরতি। তার মানে প্রতি অর্ধের 22 মিনিট পর খেলা বন্ধ করে দেবেন রেফারি। এক বিবৃতিতে ফিফা জানায়, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর সময় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধে 30 মিনিট পর কুলিং ব্রেক দেওয়া হতো। অনূর্ধ্ব 21 বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়ে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে আমিরুল ইসলামের পঞ্চম হ্যাট্রিকে অস্ট্রিয়াকে 5-4 গোলে হারিয়েছে লাল সবুজের দল। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া 8 দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জের ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ 17তম স্থান লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের মাদুরাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে বাংলাদেশ। প্রথম 3 কোয়ার্টারে 3-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 44 মিনিটে গোল করে অস্ট্রিয়া। চতুর্থ কোয়ার্টারে হ্যাট্রিক করেন আমিরুল। বিশ্ব আসরে 6 ম্যাচে এটি তার 18 নম্বর গোল। অস্ট্রিয়া আরও 3 গোল করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, প্রথমেই আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকার প্রধান শিরোনাম রয়েছে, ভোটযুদ্ধে বড় ইস্যু 71। এছাড়াও আরও রয়েছে, আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না খালেদাকে। আরও রয়েছে, অর্থায়ন নিশ্চিত হয়নি, বেড়েছে অধিগ্রহণ ব্যয়। এরপরের সংবাদ আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, 3 চাপে ধুঁকছে অর্থনীতি। এছাড়া আরও রয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এছাড়াও নিচে রয়েছে, ব্যবসায়ীদের টিকে থাকতে সরকারকে সঙ্গে রাখতে হয়। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি, মত 66% মানুষের। এছাড়াও আজকে রয়েছে খালেদা জিয়ার খবরটি, আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, দাবার ঘুঁটি ইন্দো প্যাসিফিক। এছাড়াও রয়েছে, পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে 8 প্রতিশ্রুতি। এছাড়াও আরও রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। এর প্রধান শিরোনামে রয়েছে, দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত। আরও রয়েছে, অ্যান্টিবায়োটিকের অকার্যকরতা বাড়ছে। পরবর্তীতে রয়েছে আমার দেশ পত্রিকাটি। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, ফ্যাসিবাদ দোসরদের জোট, এরশাদ পরিবারের মাইনাস। এছাড়া রয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীর গতিতে। এছাড়াও ডান দিকে দেখতে পাচ্ছি আমরা, সালাউদ্দিন আহমেদ বললেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল।
পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। এছাড়াও তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল। ঢাকামুখী মিত্রবাহিনী পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের আহ্বান, বিজয়ের মাস নিয়ে একটি খবরও রয়েছে এখানে। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে বণিক বার্তা এবং এটি আমাদের শেষ পত্রিকা আজকের। এটার প্রধান শিরোনামে রয়েছে দেশের আর্থিক খাতে সম্পদের আকার 42.5 লাখ কোটি টাকা, বাস্তবে কত। এছাড়াও রয়েছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি 2026 সালের জাতিসংঘের সহায়তা আবেদন শুরু, বিশ্বজুড়ে উদাসীনতা নিয়ে ক্ষোভ। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।